ডিভোর্সের পর আমার বোন আমাদের বাসায় এসে উঠলো। ভাবলাম এবার হয়তো বোনটা একটু সুখে থাকবে, কিন্তু বদলে যেতে লাগলো। মার সাথে ইতির প্রায় কিছু না কিছু নিয়ে ঝামেলা লাগতে থাকতো। একটা মেয়ে তার এই চরম দুঃসময়ে নিজের মাকেই সবচেয়ে কাছে চায়, পাশে চায়। ওই চাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু আমার বোনের বেলায় হলো সম্পূর্ণ উল্টোটা। মা কেন যেন দিনকে দিন ওকে সহ্যই করতে পারছিল না। রোজ কিছু না কিছু নিয়ে ঝামেলা হতো। মার আচরণে ইতির চেয়েও বেশি অবাক হলাম আমি। অন্য কেউ হলে মানা যেত, কিন্তু নিজের মেয়ের এমন বিপদে মার এই আচরণ একেবারে অপ্রত্যাশিত। ইতি রোজ রোজ রাতে দরজা বন্ধ করে দিয়ে কাঁদে। আমার সব ভাই বোনদের মধ্যে এই বোনটাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার জন্মের পর মার মধ্যে কিছুটা মানসিক সমস্যা দেখা যায়। তখন ডাক্তার আমাকে মার থেকে দূরে দূরে রাখতে বলে। সেই জন্য আমার সব কিছুই করতো ইতি। বলতে গেলে আমি ওর কাছেই বড় হয়েছি। মার আদর, স্নেহ, ভালোবাসা সব কিছু ওর কাছ থেকে পেয়েছি। তাই ওর প্রতিটা সুখে যেন আমি বেশি সুখী হই, তেমনভাবে ওর দুঃখগুলিও আমাকে বেশি ছুঁয়ে যায়। আমি নিজেও বেকার, সবে পড়াশোনা শেষ করেছি, এখনও চাকরি বাকরি কিছু পাইনি। বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছি, সংসারে কোনো পয়সা করে দিতে পারছি না। সেজন্য তেমন কিছু করতে বা বলতে পারছি না। বললেও সে কথা কেউ কানে তুলছে না। বেলা বাজে 9টা। 11টায় টিএসসিতে এক ভদ্রলোকের সাথে আমার দেখা করার কথা ছিল। অনলাইন ভিত্তিক একটা বিজনেস আছে, সেখানে কন্টেন্ট ডেভেলপার হিসেবে পার্ট টাইম একটা কাজ নিয়ে কথা হবে তার সাথে। সোজা কথা, এই কাজ আমি পারবো কি না ভদ্রলোক সামনাসামনি তাই বাজিয়ে দেখতে চান আর কি। টিউশন করে যা পাই তার প্রায় সবই আমার নিজের হাত খরচে চলে যায়। এখন থেকে বাড়তি কিছু টাকার দরকার ইতির জন্য। কিছু না পারে মাসে মাসে অন্ততপক্ষে কিছু টাকা হাতে দিলেও ওর খুব কাজে আসবে। টাকার একটা আলাদা ক্ষমতা আছে। আব্বা 2য় শ্রেণীর একটা সরকারি চাকরি করতেন। অবসরে যাওয়ার পর মাসে মাসে সেখান থেকে কিছু টাকা আসে। সেই টাকা আর গ্রামে আমাদের কিছু জায়গা জমি আছে, তার ইজারা বাবদ যা পাই তা দিয়ে কোনো মতে আমাদের সংসারটা চলে। পুরো মাসের বাজার খরচ, আব্বা মার ওষুধের খরচ এবং সংসারে অন্য অন্য খরচ করে এই টাকা দিয়ে মাস কাভার হতে চায় না। মাস শেষে ধার দেনা করা লাগে। মুদির দোকান বাকি পড়ে, পরের মাসের শুরুতে তা শোধ করা হয়। মাসের শেষে আবারও সেই টাকার ফিরিস্তি লম্বা হয়। এই চক্রটা দিনকে দিন বেড়েই চলেছে। কোনোভাবেই আর বের হতে পারছি না এখান থেকে। তার উপর এখন সব জিনিসের যা দাম বেড়েছে, তাতে ইনকাম না করলে সংসার আর ভালোভাবে চালানো যাবে না। এর মধ্যে সংসারে অতিরিক্ত 2জন মানুষ স্থায়ী হওয়ার কারণে যদি কোনো সংসারে অশান্তি হয়, তাহলে তাকে খুব বেশি অস্বাভাবিক ব্যাপার বলা চলে না। ইতিমধ্যে মেয়েটা ছোট, বয়স বছর 2 মাস, তার জন্য দুধ কেনা লাগে। মাসে মাসে দুধ কিনতেও অনেকগুলো টাকা দরকার। এইসব সমস্যার সমাধান সেটা হলো টাকা। এখন আমার একটা চাকরি দরকার। মাসে মাসে অনেকগুলো টাকা আসলে হয়তো অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু চাকরি তো আর মুখের কথা না। চাইলে আমার পেয়ে গেলাম। চাকরির কয়েকটা পরীক্ষা দিয়েছি, এর মধ্যে প্রাইমারির ভাইবা আছে এই মাসে। বাড়িতে অবশ্য জানাইনি যে প্রাইমারি রিটেন পাস করছি। এই চাকরিটা হয়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। কাপড় পরছিলাম এমন সময় ইতি রুমে প্রবেশ করলো। আমি বললাম, কিছু বলবি আপা? ও বলল, না তেমন কিছু না। মুখে তেমন কিছু না বললেও আমি বুঝতে পারছি কিছু একটা বলতে এসেছে। আমি ঘুরে তাকালাম ওর মুখের দিকে। আমার চাঁদ মুখে বোনটার মুখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। চেহারায় সেই লাবণ্য আর নেই। মায়া মায়া চোখ দুটোর নিচে কেমন কালি পড়ে গেছে। কত রাত যে ঘুমায় না কে জানে। আমি ইতির কাঁধে হাত রেখে বললাম, আপা, রাত যখন খুব অন্ধকারচ্ছন্ন হয় তখন এত ভয় পেতে হয় না, কারণ তার একটু পরে সব অন্ধকার দূর করে সকালে আলো ফোটে। এখন আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, সে সমস্যা একদিন থাকবে না। আমি একটা চাকরি পেলে তোর আর আমাদের সব সমস্যার সমাধান হবে। আমি ইতির চোখের পানি মুছে দিলাম। ও আমার বুকে ঝাঁপিয়ে পড়ল। কি আশ্চর্য ব্যাপার! ছোটবেলায় কেউ আমাকে শক্ত কিছু বললে বা খেয়াল করে নিলে, কিংবা কোনো কারণে দুঃখ পেলে, আমি সোজা এসে আপার কোলে এভাবে ঝাঁপিয়ে পড়তাম। আদর দিয়ে, স্নেহ দিয়ে আপা আমার সব দুঃখ নিমেষে ভুলিয়ে দিত। কিন্তু ওর কোনো দুঃখই নিজের মধ্যে নিয়ে ওকে একটু ভালো রাখতে পারছি না। আমরা বড় হয়ে যাই কেন? ছেলেবেলাই ভালো ছিল।
একজনের দুঃখ আরেকজনের বুকে গিয়ে ঝেড়ে ফেলা যেত। মানিব্যাগে হাত দিয়ে দেখলাম ৩২০ টাকা আছে। ২৫০ টাকা ইতির হাতে গুঁজে দিয়ে বললাম, বাবুর জন্য দুধ কিনিস। একটা পার্ট টাইম কাজের কথাবার্তা বলতে টিএসসিতে যাচ্ছি, এখন দোয়া করিস। আমার বোনটা আমার চেয়ে ৯ বছরের বড়, তবুও ও আমার সবচেয়ে ভালো বন্ধু, কাছের বন্ধু। ওর পরে আমার আরেকটা বোন আছে, তার বিয়ে হয়েছে বাগেরহাট, আমাদের থানার পাশে, থানা মোল্লাহাটে। তার নাম সাথী। আমার ছোট ছোট একটা ভাই আছে, তার নাম শাকিল। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় বসে। এক সন্ধ্যায় দেখলাম বাবার সাথে তার অফিস থেকে কয়েকজন লোক এলো। মা নাস্তা পানি জোগাড় করলো। খাওয়া দাওয়া শেষে মা আপাকে সাজিয়ে গুজিয়ে চা নিয়ে তাদের সামনে পাঠালেন। এরা আসলে পাত্রী দেখতে এসেছিল। পাত্র তাদের সাথে এসেছিল। দেখে তাদের পছন্দ হলো, আংটি পরিয়ে দিল। মুরব্বি গোছের এক লোক বলল, শুভ কাছে দেরি করে লাভ কি, আজই বরং আকদ হয়ে যাক, পরে আয়োজন করে অনুষ্ঠান করা যাবে। এই লোকটাই ছিল আব্বার অফিসের জিএম এবং সম্পর্কে পাত্রের খালু। এই লোকটার আব্বার সাথে অফিসে বসে বিয়ের কথাবার্তা ঠিক করেছে। আমরা এর কিছুই জানতাম না। মা আর আব্বা শুনতো, জানতো। সেই রাতেই কাজী ডেকে বিয়ে পড়ানো হলো। এর মধ্যে এদের কয়েকজন গিয়ে এলিফ্যান্ট রোড থেকে পায়জামা বাজার সদাই কিনে আনলো। ছেলে দুলাভাই গিয়ে ছেলের মা আর বোনকে নিয়ে আসলো। তারা সাথে কিছু অর্নামেন্টস নিয়ে আসলো। চোখের সামনে ভোজবাজির মতো ঘটে গেল বিয়েটা। আমরা সব ভাই বোন মিলে এই বিয়ের বিরোধিতা করলাম। বড় বোনের বিয়ে হবে এমন হুটহাট করে, বরকে চিনি না জানি না, তেমন কোনো খোঁজখবর নেওয়া হলো না। তাছাড়া কোনো উৎসব আনন্দ হবে না, এই কিছুতেই মানা যায়? আব্বা অসহায় দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বলল, তোদের কাছে বাপ হয়েছি, আমি অনুরোধ করছি, তোরা কোনো ঝামেলা করিস না। বিয়ে ভালোই ভালোই হয়ে যাক, নইলে আমরা সবাই খুব বিপদে পড়ব। আব্বার এই কথার কোনো অর্থ খুঁজে পেলাম না তখন। পরে অবশ্য জানতে পেরেছি, আব্বা সারা জীবন কাজ করেছেন ক্যাশ সেকশনে। বরাবরই সে ছিল হিসাবের পাক্কা। এক পয়সা এদিক ওদিক কোনোদিন হয়নি। কিন্তু কিভাবে যেন অ্যাকাউন্ট সেকশন থেকে এই কয়েক মাসে আগে প্রায় ৩ লাখ টাকা গায়েব হয়েছে। কে করেছে, কিভাবে করেছে, তা কেউ জানে না। সব দায় এসে পড়ল আব্বার উপর। আব্বা সহজ সরল মানুষ দেখে সবাই তাকে চেপে ধরল। তদন্তে আবার চাকরি চলে গেল, যাবে এমন একটা অবস্থা। এই পরিস্থিতি থেকে আব্বাকে চাকরিতে বহাল রেখেছে তার অফিসের জিএম সাহেব, তিনি পাত্রের খালু। কথা ছিল বিয়ের পর দুই পরিবারের সুযোগ সুবিধা বুঝে একটা অনুষ্ঠান করে হবে। আত্মীয় স্বজন দাওয়াত করে খাইয়ে ধুমধাম করে তারা মেয়ে তুলে নিয়ে যাবে। দিন যায় মাস যায়, সেই সুযোগ সুবিধা আসে না। আব্বা তেমন গুরুত্ব দেয় না ব্যাপারটা, কারণ অর্থনৈতিক দৈন্যদশা তাকে আজীবন আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছিল। আমরাও বলতে বলতে একসময় খেই হারিয়ে ফেললাম। যার সাথে আবার বিয়ে হয়েছিল তাকে আমার কখনোই ভালো লাগেনি। আমাদের প্রতি কখনো তার চোখ নিখাত স্নেহ মমতার লক্ষ্য করেনি। এর তারপরেও শুধুমাত্র আপার জন্য যেতাম ওই বাড়িতে, কেরানীগঞ্জে হাসনাবাদে, তাদের নিজেদের বাড়ি। ও বাড়িতে আমাদের আত্মীয় হিসেবে কখনো তেমন গুরুত্ব দেয়নি। এর কারণ সম্ভবত বাবার অর্থনৈতিক দুরবস্থা। বিয়েতে তাদের ছেলেকে কিংবা ঘর সাজানোর মতো তেমন কিছুই দেওয়া হয়নি। তারপর যেভাবে যা হচ্ছিল তাতে সুবিধা ছিল না। কিন্তু করোনার সময় দুলাভাইয়ের বিজনেস অফ হয়ে গেল। বাবু বাজারে একটা রেস্টুরেন্ট ছিল তাদের, বিজনেস বন্ধ, হাতে কাজ কাম নেই। এই সময় বাজে কিছু বন্ধু জুটলো। আস্তে আস্তে মাদকের দিকে ঝুঁকে পড়লো। ক্যাসিনোতে যাতায়াত শুরু করলো। জমানো টাকা সব শেষ করে দিল। বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করত। একে একে বিজনেসের সব কিছু বিক্রি করে দিল বোনকে বাপের কাছ থেকে টাকা এনে দিতে। আমরা কোনো টাকা দিতে পারিনি। ঝগড়াঝাটির পর বউয়ের গায়ে হাত তোলা আরম্ভ করলো। একসময় কথায় কথায় সে আপার গায়ে হাত তোলা শুরু করলো। সহ্য করতে না পেরে আপা মাঝে মধ্যে আমাদের বাড়ি চলে আসতো। পারিবারিকভাবে বসাবসি হতো, ক্ষমা চেয়ে বউকে নিয়ে যেত। আবার সেই একই কাহিনী। পুলিশ কমপ্লেন করা হলো, কিন্তু তাতে কাজের কিছু হয়নি। পাত্রে আত্মীয় স্বজন এতটাই ক্ষমতাধর ছিল যে থানা পুলিশ আপোষ মীমাংসা ছাড়াও অন্য কোনো সমাধান দিতে পারেনি। শেষমেশ সবাই মিলে তাকে রিহাবে ভর্তি করা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। সুস্থ হয়ে বের হওয়ার কিছুদিন পর আবার যা তাই। ছেলের খালুকে বলা হলো, সে পারিবারিকভাবে মিটিং করে মিটমাট দিয়ে ধৈর্য ধরতে বলে, কিন্তু ধৈর্য ধরতে ধরতে বোন আমার প্রায় মরার উপক্রম।
কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করলো, সবশেষে বাধ্য হয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। আমরা কামরাঙ্গীচরের একটা একতলার বাড়িতে থাকি। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিক্সা ভাড়া আগে ছিল 50 টাকা। যদিও রিক্সা করে খুব কম যাওয়া আসা করেছি, কিন্তু একেবারে যাইনি তা নয়। পকেটে আছে সব মিলিয়ে 70 টাকা। 50 টাকা দিয়ে রিক্সা গেলে সব টাকা শেষ হয়ে যাবে। সেখানে বিনার জন্য একটা ফুল কিনতে হবে। প্রায় সপ্তাহখানেক পর তার সাথে আজ দেখা হবে। একটা ফুল অবশ্যই নিতে হবে। লেগুনাইকলে নীল খেতে যাওয়া যায়। ওখান থেকে যেতে টিএসসিতে যেতে বেশি সময় লাগবে। লেগুনা স্ট্যান্ডে যেয়ে দেখি আজ তাদের আধাবেলা স্ট্রাইক চলছে। জ্বালানি তেলের দাম বাড়ার জন্য যাত্রী ভাড়া বাড়িয়েছে, কিন্তু যাত্রী নাকি বাড়তি ভাড়া দিতে চাচ্ছে না। এই নিয়ে ক্যাচালে এক পর্যায়ে যাত্রীর মায়ের খেয়ে লেগুনার ড্রাইভারের মাথা ফেটেছে। এর প্রতিবাদে স্ট্রাইক। নিরুপায় হয়ে একটা রিক্সা রাখলাম। রিক্সাওয়ালা মামা ভাড়া চাই 100 টাকা। তেলের দাম বাড়তেই জিনিসের দাম বাড়তি। সবচেয়ে বড় কথা হলো, এরা বুঝে ফেলেছে লেগুনা বন্ধ, মানুষের উপর রিক্সা ফট করে দাম বাড়িয়ে দিয়েছে। বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। লালবাগে ভেতর দিয়ে পলাশি হয়ে জহুরুল হক হলের ভেতর দিয়ে সোজা চলে যাওয়া যাবে। হাঁটা হলো, পয়সাও বাঁচলো। বাইরে প্রচণ্ড রোদ, গরমে ঘেমে শার্ট ভিজে জবা জবা অবস্থা। একটা কোক খেতে পারলে হয়তো, কিন্তু সেই উপায় নেই। 250 মিলির একটা কোকের দাম এখন 25 টাকা। হাঁটতে হাঁটতে জহুরুল হক হলের পুকুর পাড়ে গিয়ে দেখি একটা কৃষ্ণচূড়া গাছের নিচে ফুল ফুটে হুলস্থুল অবস্থা। মনে হচ্ছে যেন গাছ জুড়ে আগুন লেগে গেছে। এই আগুনের ছায়া পড়েছে পুকুরের পানিতে। আর একটু সামনে ছোট্ট একটা কাঠগোলাপ গাছ। লাল টুকটুকে কাঠগোলাপ হয়েছে বেশ কিছু। কয়েকটা কাঠগোলাপ কুড়িয়ে প্যাকেটে নিলাম। বিনা চমকে দেওয়া যাবে এই কাঠগোলাপ দিয়ে। টিএসসিতে ক্যাফেটেরিয়ায় যেতে দেখি ওই ভাই আগের থেকে বসে এসেছে। আমার ইউনিভার্সিটির সিনিয়র, পড়ালেখা শেষ করে উদ্যোক্তা হয়েছেন। তার বিজনেস অ্যাসিস্ট করতে আমাকে নিয়োগ চান। কাজ হলো কন্টেন্ট আর গ্রাফিক্স। ক্যাফেটেরিয়ার বসে কিছু কাজ দেখালাম। তার পছন্দ হলো। পার্ট টাইম চাকরিটা কনফার্ম হলো। বেতন 8,000 টাকা। ফোন আর ইন্টারনেট খরচ বাবদ আরও 1,000 টাকা। বিনাকে খবরটা দিলাম। সে খুশিতে ঝলমল করে উঠল। আপার আর আমাদের বাসার পুরো পরিবার সে জানে, এবং এই চাকরি পরামর্শ সেই আমাকে দিয়েছে। চাকরির খোঁজটা তারই দেওয়া। বিনা জর্জেটে শাড়ি পরেছে। সাদা শাড়ির উপরে হলুদ আর নীল রঙের লতাপাতা। কালো ব্লাউজের উপর সে সুন্দর মানিয়েছে শাড়িটাকে। মনে হচ্ছে অষ্টাদশী কোনো পরী পথ ভুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় চলে এসেছে। তার কানে কাঠগোলাপ গুঁজে দিয়ে বললাম, আসো একটু থুতু দিয়ে দেই যাতে নজর না লাগে। সে বলল, কার নজর লাগবে? আমি বললাম, বাইরের কারো দরকার নেই, একটু তাকালেই আমার নজর লেগে যাবে। সে সুন্দর লাগছে তোমাকে, এই কথায় সে হেসে গড়িয়ে পড়ে। এত চমৎকার এই হাসির শব্দ। বারবার মনে হয় শব্দটা রেকর্ড করতে রাখতে পারলে ভালো হতো। মেয়েটা আজ কাজল পড়েছে চোখে। মনে হচ্ছে ডান চোখে যেন পদ্মর মায়া, বা চোখে যেন প্রেমের যমুনা বইছে। চোখে চোখে রেখে বললাম, কাজল চোখের মেয়ে। আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখের চেয়ে। বিনা বলল, তুমি লিখেছো কবিতাটা? আমি বললাম, না, সাদা ঘোষের নামে এই কবিতা লিখেছে। সে না লিখলে অবশ্যই আমি লিখতাম। বিনা আমার কাঁধে মাথা রেখে বলল, তুমি অনেক দিন হলো আমার জন্য কবিতা লেখো না। আমি চমকে উঠলাম। আসলেই তো, অনেক দিন কোনো কবিতা লিখি না। বক্সে করে নুডলস রান্না করে নিয়ে এসেছে বেচারি। এই জিনিসটা শুধু নুডলস বলা যাচ্ছে না, বেহস্ত নুডলস বা এই জাতীয় কিছু একটা বলতে পারলে ভালো হতো। এর মধ্যে মুরগির মাংস, ডিম, সবজি, গাজর সহ আরও কী কী যেন দেওয়া। মুখে লেগে দিলেও স্বাদে গন্ধে আরও আরাম, চোখ বুজে যায়। মেয়েটার এই একটা স্বভাব, দেখা করতে আসলেও কিছু না কিছু রেঁধে আনবে। খেয়ে দেয়ে দুজনে চারুকলার পুকুর পাড়ে বসলাম। বসার পরিস্থিতির সময় শুনে এসে বলল, প্রাইমারি চাকরিটা হলে সবাই মিলে গ্রামে চলে যাব। চাকরির পাশাপাশি পার্ট টাইমে এই কাজটাও করা যাবে। বাগেরহাটে আমাদের যে জমি জায়গাগুলো ছড়িয়েছে, নিয়ে আজ মাছের প্রজেক্ট করব। উপরে মাচা, হাঁস মুরগির ফার্ম হবে, নিচে থাকবে মাছ। প্রজেক্টের চারিপাশে থাকবে সব রকমের শাক সবজি। প্রাথমিকভাবে 2টা গরু পালা হবে, একটা গাই আর একটা ষাঁড়। পর্যায়ক্রমে এর পরিধি বাড়বে। এই কাজে আমাকে সহযোগিতা করবে বিনা আর বড় আপা।
এতে করে আপা নিজেকে ব্যস্ত রাখার একটা উপলক্ষ খুঁজে পাবে। এর পাশাপাশি সম্ভব হলে অনলাইন ভিত্তিক একটা বিজনেস দাঁড় করানো যায়। বাগেরহাট ট্র্যাডিশনাল কোনো পণ্যে সেই বিজনেসটা চাইলে আপাকে দিয়ে করা যাবে। সব কিছু শিখিয়ে দিবে বিনা, কারণ অনলাইন ভিত্তিক বিজনেস বিনাকে অনেক আগের থেকেই করেছে, এখনও করছে। এই লাইনে তার খুব ভালো অভিজ্ঞতা। শাকসবজি, তরিতরকারি, মাছ, মাংস কিছুই বাইরে থেকে কিনতে হবে না। বিল থেকে পাওয়া ভাগের ধান বছরের চাল হয়ে যাবে। সব মিলিয়ে সম্মিলিত প্রচেষ্টায় খুব অল্পতে অভাবকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে। আর অভাব দূর হলে পারিবারিক অশান্তি নিমেষে দূর হবে। বিনা আর আমার সম্পর্কের কথা বাড়ির সবাই জানে। ও থাকে নীলক্ষেতের কর্মজীবী মহিলা হোস্টেলে। ওর বাবা মা নেই, মামা মামির কাছে মানুষ হয়েছে। তাদেরও এই বিয়েতে আপত্তি নেই, আমার বাড়িতে কারোই নেই। চিন্তা করছি যেদিন চাকরি পাবো সেদিনই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ওকে বাসায় নিয়ে আসবো। হোস্টেল মোস্টেল বাদ। আমি চোখ বন্ধ করে বিনার পরিকল্পনাগুলো বাস্তবে দেখতে পাচ্ছি। দেখছি আপা হাঁস মুরগি ফার্মে ছোটাছুটি করছে। অনলাইন বিজনেস নিয়ে তার ব্যস্ত সীমা নেই। আব্বা মা ইতির মেয়েকে নিয়ে সুখের সময় পার করেছে। মার সাথে ইতির সম্পর্কটা আবার আগের মতো স্বাভাবিক হয়েছে। আমি নিশ্চিত বিনা যদি আমার পাশে থাকে তাহলে যা যা বলছে তা বাস্তবে রূপ নিবেই। ও হচ্ছে কচ্ছপ সবার মেয়ে, একবার যা বলে তা করেই ছাড়ে। তার আর ওর বুদ্ধি খুব পরিষ্কার। ওর উপর আমার শতভাগ আস্থা আছে। এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। মাগরিবের আজানে ভাবনায় ছেদ পড়ল। দেখি বিনা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আজানের জন্য সে মাথায় শাড়ির আঁচল তুলে দিল। এখনও আছে, তাকে বউ বউ লাগছে। ইচ্ছে করছে হাত বাড়িয়ে ছুঁয়ে দিই। অনেক কষ্টে ইচ্ছেটাকে সংবরণ করলাম। চারুকলা থেকে বের হয়ে ছবির হাট দিয়ে শহর দিয়ে উদ্যান হয়ে হাঁটতে হাঁটতে কালীবাড়ির গেট দিয়ে বের হয়ে গেলাম কার্জনে। সেখান থেকে হেঁটে ডাকসুতে। রাতের খাবার শুরু হয়ে গেছে বেশ আগে। অনেকদিন ডাকসুর 20 টাকার ভাত তরকারি খাওয়া হয়নি। ছাত্রছাত্রীরা লাইন দিয়ে টোকেন কিনে খাচ্ছিল, আমরাও খেলাম। কলাভবন হয়ে মালচত্বর দিয়ে বের হয়ে হাঁটতে হাঁটতে ওর হোস্টেলে পৌঁছে গেলাম দিতে। ওই সময়টা আমার খারাপ লাগে। ওকে রেখে আসতে ইচ্ছা করে না, হাত ছাড়তে মন চায় না। ইচ্ছে করে আলতো করে হাতটা ধরে হাঁটতে হাঁটতে কাটিয়ে দেয় ছোট্ট একটা জীবন। হোস্টেলের গেটের পাশে আজ পুরোপুরি ফাঁকা। গেট দিয়ে ঢোকার আগে পার্স থেকে কিছু টাকা বের করে আমার পকেটে গুঁজে দিল। আপা আমাদের সংসার আসার পর থেকে ও এই কাজটা করে। অনলাইন বিজনেস থেকে যা ইনকাম হয় সেখান থেকে আমার জন্য আলাদা করে টাকা রাখে। এই টাকা নিতে আমার খুব সংকোচ বোধ হয়। অনেকবার দিতে না করেছি, তবুও দেয়। সে বলে এটা নাকি আমার কাছে জমা রাখবে, বিয়ের পর এক্কেবারে নিবে। ওকে রেখে রাস্তায় নেমে হাঁটা আরম্ভ করলাম। না গুনে বলা যাচ্ছে পকেটে অনেকগুলো টাকা আছে। বাবুর জন্য চকবাজার থেকে কয়েকটা খেলনা নেওয়া হলো। আপার জন্য কিছু উপহার। উপহার পেলে তার মন ভালো হবে। সিদ্ধান্ত নিলাম 1 লিটারে একটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে যাব। এটা ওর অনেক পছন্দ। আকাশটা কেমন মেঘ করেছে, বাতাস বন্ধ হয়েছে, গুমোট হয়ে আছে। ভ্যাপসা গরম শুরু হয়েছে। আজিমপুরে মোড় পর্যন্ত আসতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। ভ্যানে করে সবজি বিক্রি করার জন্য হকারের কাছ থেকে একটা পলিথিন ব্যাগ নিয়ে তাতে মোবাইল মানিব্যাগ ঢুকিয়ে পকেটে রেখে দিলাম। আবার হাঁটা শুরু করলাম। চিন্তা করলাম বাসায় যে আপাকে বাবুর খেলনা আর আইসক্রিম দিয়ে প্রথম পার্টে টাইমে চাকরির খবরটা দিব। তারপর বিনার সব প্ল্যানগুলো খুলে বলবো। তাকে বুকে জড়িয়ে ধরে বলবো, আপা তোকে যে আমি ঠিক কতটা ভালোবাসি তা তুই কোনোদিনও বুঝতে পারবি না। তার অল্প কয়েকদিন সময় দে, তো সব কষ্ট দূর করে দিব। আবার আমরা সুখের পৃথিবীতে ফিরে যাব। এসব ভাবতে ভাবতে বাড়ির প্রায় কাছাকাছি চলে এলাম। রাত বাজে 12:30। এত রাতে আমাদের বাসায় কখনো আলো জ্বলে না, বিশেষ করে বাইরের লাইটটা তো নাই। বিদ্যুতের যা দাম। আর একটু কাছাকাছি দিকে দেখলাম গেটের ভিতরে অনেকগুলো মানুষ। গেট দিয়ে ভেতরে ঢুকতেই আমার ছোট্ট ভাইটা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বড় আপা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হঠাৎ করে আমার পার নিচ থেকে মাটি যেন সরে যেতে লাগলো। আকাশটা যেন ভেঙে পড়লো আমার ঠিক মাথার উপরে। হুট করে যেন নিঃশ্বাস ফুরিয়ে গেল। খেলনা আইসক্রিমের ব্যাগ ফেলে আমি ঘরের ভিতরে ঢুকলাম। মেঝেতে আপা আর ওর মেয়েকে শুয়ে রাখা হয়েছে। পা থেকে মাথা পর্যন্ত একটা বিছানার চাদর দিয়ে ঢাকা। আমি মাথা থেকে চাদরটা সরালাম। মনে হলো আজও আমাকে বলছে,
বাবু, এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে মোটেও ইচ্ছে করছিল না আমার, কিন্তু কি করব বল? পৃথিবীটা আমার জন্য অনেক নরক হয়ে গিয়েছিল। তারপরেও তার কটা দিন একটু হাসি আনন্দে তোর সাথে কাটানোর ইচ্ছে ছিল। আর কেউ না হোক, তুই তো আমার বুকের কষ্টগুলো তোর বুকে নিয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারলি না। কেন পারলি না রে ভাই আমার? মুখের উপর থেকে চাদরটা নেড়ে ঘর থেকে বের হয়ে আসলাম। আবারও বৃষ্টি নেমেছে। গেট দিয়ে রাস্তায় নেমে এলাম। কোথায় যাচ্ছি জানি না। কিছুক্ষণ হাঁটার পর মনে হলো আমি একা হাঁটছি না। আমার ডান পাশে বিনা, বাঁ পাশে আপা হাঁটছে। বারবার আপার হাত ছেড়ে ওর মেয়েটা সামনে চলে যাচ্ছে। আকাশ থেকে বৃষ্টির বদলে সাদা তুলোর মতো বরফের ফুল ঝরছে। ও ছোটাছুটি করছে, সেই ফুল কুড়াচ্ছে। বিনা বলল, চলো বাড়ি ফিরে যাই। হাঁস মুরগির ফার্মে দরজা দিতে হবে। গোয়ালে আছে জেলে গরুর মশারি খাটাতে হবে। সন্ধ্যা মিলিয়ে যাচ্ছে। আমি বললাম, আজ আর কোথাও যাব না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এক ডিভোর্সি মেয়ের বাপের বাড়িতে থাকার কাহিনী।